একটা বিদ্যালয় কিভাবে পরিচালিত হচ্ছে, নৈতিক নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, একটা নিয়ম শৃঙ্খলাতে পরিচালিত হচ্ছে, নাকি বিশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, অনৈতিকতার চর্চা হচ্ছে বিদ্যালয়ে, তা শিশুর জীবনে প্রভাব ফেলে। যে বিদ্যালয় শৃঙ্খলার সঙ্গে পরিচালিত হয়, নৈতিকতার সঙ্গে পরিচালিত হয়, সেইখানে কি হয়, শিশুদের এই চর্চা হতে থাকে তার প্রাথমিক জীবনে এবং তার অভ্যাসে পরিণত হয় এটি। এবং এটাই হচ্ছে নৈতিকতা শিক্ষার সবচেয়ে ভালো উপায়। কারণ আমি তাকে কিছু মুখস্থ করাই দিতে পারি, সত্য কথা বলিবে, কিন্তু দেখা যাচ্ছে স্কুলে এটার ব্যতিক্রম হচ্ছে, তাহলে সে এই ডাবল স্ট্যান্ডার্ডের কি শিখবে সে? সুতরাং এই উচ্চ শিক্ষা মানে কার্যক্রম যেটা, পাঠ্যক্রম যেটা রয়েছে, সেটাও আমাদের কিন্তু একটা হাতিয়ার প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এই সবগুলোর মাধ্যমেই একটা শিশুর সার্বিক বিকাশের সহায়ক হয়ে ওঠে। ফলে আমরা যেন আমাদের দৃষ্টিভঙ্গি ভঙ্গিটাকে প্রসারিত রাখি এবং শিক্ষাটাকে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমিত না করে ফেলি। জ্ঞানগত বিকাশ ঘটাতে চাই, আবেগগত বিকাশ ঘটাতে চাই, সেক্ষেত্রে পাঠ্যক্রমের ক্ষেত্রে আমরা কোনটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করব, কোনটা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য বৈশিষ্ট্য সূচক। কারণ প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিখে, হাই স্কুলেও শিখে, কলেজেও শিখে, ভার্সিটিতেও শিখে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার কি বিশিষ্টতা আছে যেটা অন্য কিছু থেকে তাকে পৃথক করে? দেখেন, বাংলা ভাষায় আমরা দুভাবে বানানটা লিখি। একটা হচ্ছে স বফলা যুক্ত স যুগ অক্ষর স্বাক্ষর। এর মধ্যে বুঝাই আমরা স মানে নিজ, নিজের অক্ষর, তার মানে সিগনেচার। দস্তখত, দস্ত মানে হাত, খত মানে চিহ্ন, হাতের চিহ্ন। আর একটা স্বাক্ষর লিখি আমরা কিভাবে? দন্ত স যুগ অক্ষর। দন্ত স মানে শহীদ, অক্ষরের শহীদ। আমরা সাক্ষরতা বলতে বোঝাই এই দন্ত স দিয়া, দন্ত স বফলা দিয়া না। ফলে এই সাক্ষরতা হচ্ছে শিশুকে অক্ষরের সঙ্গে যুক্ত করা। অক্ষর মানে লিপি। এখন অক্ষরের সঙ্গে যুক্ত করার তাৎপর্যটা কি? আমাদের মানুষ হিসাবে আমাদের অস্তিত্ব, যেটা বায়োলজিস্টরা বলেন, আমাদের বায়োলজিক্যাল নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। দুনিয়ার তাবৎ মানুষই আমরা একটা গোত্রের মানুষ, সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স, একটা প্রজাতি। এই হোমো সেপিয়েন্সের অস্তিত্ব প্রায় 2 লক্ষ বছর। এবং হোমো সেপিয়েন্সের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে তার ভাষাও ডেভেলপ হয়েছে। এবং যদি বলেন যে অন্য প্রাণী থেকে এই হোমো সেপিয়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য কোনটা, যদি এক কথায় বলেন, সেটা হচ্ছে তার ভাষা। অন্য প্রাণীরও ভাষা রয়েছে, কিন্তু মানুষের ভাষা হচ্ছে একটু ভিন্ন রকম বিষয়, যেটা অন্য কোনো প্রাণীর নাই। মানুষের ভাষা দেয়ার এন্ড দেন। গতকালকে কি করছিল, 1000 বছর আগে কি করছিল, আমরা এটা আলাপ করি। 100 বছর পরে কি ঘটতে পারে সেটা আমরা অনুমান করি। কালকে কি ঘটবে সেটা আলাপ করে আমরা পরিকল্পনা করে সেভাবে আগাই। সুতরাং মানুষের ভাষা কিন্তু হেয়ার এন্ড নাও না। মানুষের ভাষা শুধু তার অনুভূতি প্রকাশ করে না, মানুষের ভাষা বাস্তব একটা পরিস্থিতিকে ডিটেইল বর্ণনা করে। ফলে মানুষের ভাষা ভিন্ন প্রাণীর ভাষা থেকে, অন্যরকম। এবং এইটাই মানুষকে অন্য প্রাণী থেকে স্বাতন্ত্র্য দিয়েছে, মানুষকে অন্য প্রাণী থেকে বিশেষ ক্ষমতা দিয়েছে। তার বাচ্চাকে শেখার করা শেখায়। কিন্তু মানুষ কি করতে পারে? মানুষ তার অভিজ্ঞতাগুলোকে তার বংশধরদের কাছে বলে যেতে পারে এবং তারা সেই কথাগুলো মনে রেখে সেইভাবে কাজ করতে পারে। অভিজ্ঞতা সঞ্চিত হতো মানুষের মস্তিষ্কে এবং এইটার একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, এবং মানুষটার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেটা বিলুপ্ত হয়ে গেল। জ্ঞান সঞ্চয়ের এবং জ্ঞান সঞ্চরণের একটা চমৎকার মাধ্যম মানুষ পেয়ে গেল লিপির আবিষ্কারের মাধ্যমে। এবং জ্ঞান সঞ্চিত হলো, ফলে সম্ভব হলো মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলার জন্য। এই সভ্যতা করার জন্য কিন্তু বড় রকম হিসাব নিকাশ প্রয়োজন পড়ে। ফলে একই সঙ্গে মানুষ আবিষ্কার করলো গণিত, গোনা, গণিত শিখা। সুতরাং দেখেন, এই লিপির আবিষ্কার এবং এই গণিতের আবিষ্কার, এই দুইটা হচ্ছে সভ্যতার ভিত্তি। এবং সেটা আবিষ্কার হয়েছে কবে?
মাত্র 1010 বছর আগে, অথচ মানুষের অস্তিত্ব রয়েছে 2 লক্ষ বছরের উপরে। কিন্তু মানুষ এত সময়ও যেটা পারে নাই, মানুষ 10,000 বছরের সারা দুনিয়াকে কিভাবে পাল্টে দিল, এবং এটার মূলে রয়েছে সেই গণিত, সেই লিপি। আমরা কি করছি, একটা শিশুকে, যেটা মানুষ লক্ষ লক্ষ বছরে আবিষ্কার করলো, 2 লক্ষ বছরে আবিষ্কার করলো, আমরা একটা শিশুকে 5 বছরে তাকে অভ্যস্ত করে দিচ্ছি। এই কাজটা আমরা করছি। শিশুটিকে তাকে অক্ষরের সঙ্গে তাকে যুক্ত করে দিচ্ছি। এই কাজটা আমরা করছি প্রাইমারিতে। এইটি হচ্ছে প্রাইমারি শিক্ষার অনন্যতা। প্রাইমারিতে শিশু পড়তে শিখবে, তারপরে যখন অন্য কোথাও যাবে সবখানে সে পড়ে পড়ে শিখবে। সেখানে পড়তে শেখার কোনো কথা নেই। পড়তে শেখার কথাটা প্রাইমারিতে। সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষার অনন্যতা। শিশু যে ভাষা শেখে, তার বয়স 1 হলো 1.5 হলো, প্রত্যেকেই তাকে কি উৎসাহ দেয় ভাষা শেখানোর জন্য। তাকে ছোট্ট ছোট্ট করে কথাটা বলার চেষ্টা করে, একটা একটা শব্দ বলার চেষ্টা করে, এবং একটু বললেই মানুষজন কত খুশি হয় এবং তাকে উৎসাহিত করে। এভাবে তাকে আস্তে 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 তাকে ভাষাটা শেখায়। ফলে শিশু প্রথম কি শেখে? কথোপকথনের ভাষা। সে শেখে কথোপকথনের ভাষা, এবং সেটি হচ্ছে স্বাভাবিক ভাষা। মানুষ সে ভাষাতেই প্রথমে অভ্যস্ত হয়েছে। কিন্তু এই কথোপকথনের ভাষা শেখার পরে খুব ছোটবেলা শিশুদের মধ্যে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, লক্ষ্য না করলে এখন লক্ষ্য করবেন, যে শিশুরা যখন খেলে, খুব ছোট শিশুরা খেলার সময় সে কথা বলে বলে খেলে। এই বিষয়টা লক্ষ্য করেছেন কিনা? কথা বলে বলে খেলে। বিজ্ঞানীরা একটা পরীক্ষা করেছেন। ধরেন আমরা যারা কথা বলে বলে খেলে এমন শিশুদের 2টা গ্রুপে ভাগ করলাম। ধরেন 5 জন 5 জন করে শিশু নিলাম, নিয়ে 2টা গ্রুপে রাখলাম। রেখে উভয় গ্রুপকেই একটা সমস্যার সমাধান করতে বললাম। একটা গ্রুপকে আমরা কোনো ইনস্ট্রাকশন দিলাম না, বললাম তুমি এটা করো। আর একটা গ্রুপকে বললাম তুমি এটা করো, কিন্তু কেউ কথা বলবে না। দেখা গেল পরীক্ষার ফলাফলে যাদের কথা বলতে দেওয়া হয় নাই তারা অনেক বেশি ভুল করেছে। এই বিষয়টা আপনি নিজের জীবন দিয়ে একটু অনুধাবন করার চেষ্টা করেন। ধরুন আপনারা একটা কাজ করতেছেন, যে কাজে আপনি খুব অভ্যস্ত, যেমন চা তৈরি করতেছেন, কিংবা ধরেন রান্না বান্নার একটা প্রসঙ্গ আছে। আপনি দেখবেন কোনো একটা দিন যদি আপনি কোনো একটা দুশ্চিন্তা, অন্য একটা বিষয় নিয়ে খুবই মগ্ন থাকেন, আপনি দেখবেন চায়ের মধ্যে চিনির জায়গাতে লবণ দিচ্ছেন, লবণ দেন নাই তরকারিতে, বা 3 বার দিয়ে দিচ্ছেন। হয় নাকি ঘটনাগুলো? কারণটা কি? কারণ আমরা যে কাজ করি না কেন সেই কাজের পেছনে আমাদের চিন্তা কাজ করে। আমরা তো বলি না, তারপরে তো এটা ডেভেলপ মোটামুটি আমার মাথায় কিন্তু চিন্তা কাজ করতে থাকে। অর্থাৎ চিন্তা আমাদের কাজগুলোকে সবসময় গাইড করে। এবং শিশুদের ক্ষেত্রে এই যে কথা বলে বলে সে কাজ করত, আর একটু বড় হলে সে কথা বলে না, কথা না বলেই সে কাজ করে। কেন? তার এই কথাটা তার চিন্তায় রূপান্তরিত হয়ে গেছে। তার কথোপকথনের ভাষা তার চিন্তার ভাষায় রূপান্তরিত হয়ে গেছে, ইন্টারনালাইজড হয়ে গেছে। ফলে ভাষা শিশু শিখে প্রথমে কথোপকথনের ভাষা। কারণ ভাষা একটা সামাজিক সম্পত্তি, কারো ব্যক্তিগত সম্পত্তি না। সেটাকে সে আপন করে। যখন সে চিন্তার ভাষায় রূপান্তর করে তখন তার নিজের বিষয় হয়ে যায়। ফলে সামাজিক একটা বিষয়কে সে নিজের করে তার নিজেকে আরো বিকশিত করে ফেলে। যখন সে চিন্তা করতে শিখলো সে অনেক ডেভেলপ শিশু হয়ে গেল। কিন্তু ডেভেলপ হলে কিভাবে? সে সামাজিক বিষয়টাকে আত্মস্থ করে। তারপরে আসে তার লেখার ভাষা। যে শিশু চিন্তার ভাষায় আয়ত্ত করতে পারে না, সে দেখে দেখে অনুকরণ করতে পারবে, সে কখনোই নিজের মনের ভাব লিখতে পারবে না। নিজের মনোভাব লেখার জন্য তার চিন্তার ভাষা আয়ত্ত করা যায়। ফলে একটা শিশুর বিকাশের দিক থেকে প্রথমে আসে কথোপকথনের ভাষা, তার রূপান্তরিত হয় চিন্তার ভাষায়,
তার রূপান্তরিত হয় লেখা ভাষায়। আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, আপনি একটা কথা বলেন, আমি যদি বলি আপনি এটা লিখে দেন, আপনি কি যেভাবে বলেন সেভাবে লিখে দিতে পারেন? কখনোই পারেন না। তখন আপনাকে অন্যভাবে লিখতে হয়। কারণ লেখার ভাষা আর বলার ভাষা এক না, ভিন্ন রকম। আমরা কি করছি? একটা শিশু তার পরিবারেই কথোপকথনের ভাষা শিখে আসছে, তার চিন্তার ভাষাও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। যখন আমার কাছে আসলো শিশু, তখন আমি তাকে লেখার ভাষা শেখাচ্ছি। ফলে সাক্ষরতা মানে কি? সাক্ষরতা মানে সে তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে। সাবলীলভাবে পড়া মানে পড়ে সে তার অর্থটা বুঝতে পারবে, সে তার মনের ভাবটা লেখায় প্রকাশ করতে পারবে। এইটা হচ্ছে সাক্ষরতা। এবং কোনো শিশু যদি এইভাবে সাক্ষর হয়ে ওঠে, তাহলে তার গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপিত হয়ে গেলে শিক্ষা, তারপরে সে দ্রুত নিজেই এগিয়ে যেতে পারবে। গণিত ঠিক এমন একটা ভাষা, গণিতটা হচ্ছে যুক্তির ভাষা। কারণ এই ভাষাটা অনেক বেশি বড় সাংকেতিক। ফলে আমরা শিশুকে গণিত শেখাবো মানে হচ্ছে কিন্তু গণিতের ভাষাটা শেখাবো। গণিতের শুধু টেকনিক না, টেকনিক অবশ্যই শিখতে হবে, কিন্তু শুধু টেকনিক না, শুধু টেকনিক শিখলে জানবেন সে গণিত কাজে লাগাতে পারবে না সমস্যা সমাধানে। ফলে সে অঙ্ক কি, সংখ্যা কি বুঝতে পারে কিনা, স্থানীয় মান কি, স্বকীয় মান কি বুঝতে পারে কিনা, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে হচ্ছে সে যে যোগ বিয়োগ গুণ ভাগ শিখলো, কোন সমস্যা সমাধান করার ক্ষেত্রে যোগ করতে হবে, কোন সমস্যা সমাধান করার ক্ষেত্রে বিয়োগ করতে হবে, কোথায় গুণ করতে হবে, কোথায় ভাগ করতে হবে, এই যুক্তিগুলো সে বুঝে কিনা। যদি বুঝে সে গণিত শিখলো, তার গণিতে সাক্ষরতা হলো। তাহলে আমরা চাচ্ছি শিশু তার মাতৃভাষায় স্বাক্ষর হয়ে উঠুক, তার গণিতে স্বাক্ষর হয়ে উঠুক। এখন একটা প্রসঙ্গ আসবে যে আমি এখানে মাতৃভাষার কথা বললাম, তাহলে কি আমি আমাদের আন্তর্জাতিক ভাষা ইংরেজিকে অবজ্ঞা করতে বললাম? আমি মোটেই তা বললাম না। কিন্তু একটা প্রসঙ্গ আপনাদের মনে রাখতে হবে, আমরা যদি বলি যে বাংলা ইংরেজি গণিত, এইভাবে আমি কথাটা মোটেই মানব না। আমি বলবো বাংলা গণিত ইংরেজি। ভাষা আয়ত্ত হয় কিভাবে? একটা শিশু প্রথমে শিখে কথোপকথনের ভাষা, সেই ভাষাটা রূপান্তরিত হয় তার চিন্তার ভাষায়, তারপরে সে শিখে লেখার ভাষা। এখন আমি যদি ইংরেজির কথা বলি, আমাদের সমাজে একটা শিশু প্রথমে কি ইংরেজি কথোপকথনের ভাষা হিসেবে শেখার সুযোগ রয়েছে? বাড়িতে, পরিবারে, সমাজে কোথাও আছে কি? তাহলে সে কিভাবে শিখে? সে প্রথম শিখে লেখার ভাষা। আমি উল্টো শুরু করেছি না? সেই জন্য এইটা কখনোই মাতৃভাষার সমান হতে পারে না। বরং আপনি যদি তাকে মাতৃভাষায় তাকে প্রথমে দখল দিয়ে দিতে পারেন, সে দ্রুত ইংরেজি দখল করতে পারবে। আর মাতৃভাষায় যদি দখল না হয়, তার মাতৃভাষা যদি সে আয়ত্ত করতে না পারে, অন্য কোনো ভাষায় সে ভালোমতো আয়ত্ত করতে পারবে না, কোনোদিন পারবে না। আমাদের দেশের ছাত্ররা যারা বাংলার ইংরেজি পড়ে গেছে, তারা জাপানে গিয়ে জাপানি ভাষা শিখে জাপানি ভাষায় পিএইচডি করে আসছে, রাশিয়াতে গিয়ে রুশ ভাষা শিখে পিএইচডি করে আসছে, জার্মানিতে গিয়ে জার্মান শিখে পিএইচডি করে আসছে নাকি? অনেকে চীনে গিয়ে চীনা ভাষা শিখেও কিন্তু পড়াশোনা করে আসছে। মাত্র 1 বছর লাগে। আর আমরা প্রি প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ইংরেজি পড়ে ইংরেজি ভাষা শিখে রাখি। সেই জন্য ইংরেজিকে কম গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে না, কিন্তু যেটা বলা হচ্ছে মাতৃভাষা প্রথম। মাতৃভাষা আয়ত্ত করলে পরেই অন্য ভাষা একজন শিশু আয়ত্ত করতে পারে। আর এখানে একটা প্রসঙ্গ আসছে, আমাদের কোনো প্রধান শিক্ষক কিন্তু বলেছেন তাদের স্কুল কেন ভালো পড়ে না। যেমন চা বাগানের স্কুল কিংবা ওই যে হাওড় অঞ্চলের স্কুল, অভিভাবকরা সেখানে খুব সচেতন নন, বাচ্চারা অনেক সময় দারিদ্র্যের জন্য কাজ করতে যায়, তারা উপস্থিত হতে পারে না স্কুলে এসে। আমি তাদের বলবো, আপনি ইংরেজিকে কম গুরুত্ব দেন।
কারণ আমাদের আর্থসামাজিক অবস্থাটা এমন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা মুখে মুখে বড় কথা বললেও এটা ঠিক যে আমরা সেই সব শিশুদের অনেককেই খুব এগিয়ে নিতে পারবো না পারিবারিক ব্যাকগ্রাউন্ডের জন্যই। এই যে চা শ্রমিকদের কথা আসলো, এই করুণ অবস্থা বোঝেন, চা শ্রমিকরা সবচেয়ে কম বেতন পায়, উদয়স্ত পরিশ্রম করে, তারা চলে আসে সকালবেলা বাপ মা দুজনই, ছোট বাচ্চাকে আরেকটা বাচ্চার কাছে রেখে আসে। এখন যারা চা কোম্পানি চালায় তাদেরকে দায়িত্ব নাই ডে কেয়ার সেন্টার করার জন্য, তাদের দায়িত্ব তো সেটা, তারা কি করে সেটা? এটা দুর্ভাগ্যজনক প্রসঙ্গ। তাহলে আপনি যদি তাকে মাতৃভাষায় দক্ষ করে তুলতে পারেন, গণিতে দক্ষ করে তুলতে পারেন, সেই শিশু নিজের জোরে এগিয়ে যাবে, তাকে ইংরেজিতে জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই।